বিশেষভাবে বক্তব্য অনেক দিয়েছি, অনেক শুনেছেন। আজকে বক্তব্য বেশি দিব না, কিছু নির্দেশনা আছে আমাদের নির্বাচনমুখী, আর কিছু কথাবার্তা আমরা বলবো। বিশেষভাবে আমি কাউকে নাম অ্যাড্রেস করি নাই আমাদের সম্মানিত ব্যক্তিবৃন্দ, কারণ আমাদের বিএনপি অঙ্গ সংগঠন যদি 11টি অঙ্গ সংগঠন দল, তাহলে আমাদের 12টা এমনি ভারতপূর্ণ 24টা সভাপতি সেক্রেটারি আমাদের আছে। একইভাবে 9 নম্বর ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ড যদি পুরো দিয়ে হিসেব করি তাহলে আমাদের 320-72 জন এমনি আছে। যদি আমি 72 জনের নাম বলি অনেক বলতে হবে, এছাড়া সাবেক আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, তাদের নাম যদি বলি তাহলে আমাদের যে 72 কত গুণ হয় সেটা আপনারা ভালো বুঝবেন। সেজন্য আমি নাম উল্লেখ না করার জন্য, উল্লেখ করতে সময়ের সীমাবদ্ধতার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি বিনীতভাবে। আপনারা নিশ্চয় আমাকে ক্ষমা করবেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে একজন অখ্যাত মেজর ছিলেন। তিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে পৌঁছেছেন কিভাবে? তিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে পৌঁছেছেন দুঃসময়ে, যখন বাংলাদেশ কোন নেতৃত্বের শূন্যতায় চলছিল, রাজনৈতিক নেতৃবৃন্দ যখন কোনো সিদ্ধান্ত দিতে পারছিল না, ঠিক সেই অখ্যাত মেজর জিয়াউর রহমান আই রিভোল্ট বলে সেদিন সেনাবাহিনীর সেই নিয়ম ভঙ্গ করে কালুরঘাট বেতার কেন্দ্র গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। স্বাধীনতা ঘোষণার মাধ্যমে আমি মেজর দিয়ে বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। বাংলাদেশের মানুষ নির্বিশেষে এক হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশের জন্য স্বাধীনতা এনে দিচ্ছিল আজকে এই ভূখণ্ডকে আমরা 18 কোটি মানুষের বা কম বেশি যায় তাদের সকলের সমান অধিকার। স্বাধীনতা যুদ্ধে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা থেকে শুরু করে সবাই একত্রিত হয়ে এই বাংলাদেশের এই মানচিত্রটা পেয়েছে। সেই জন্য এই বাংলাদেশের মাটিটা কোন ধর্মের ব্যক্তিগত বিষয় না, সেটা বাংলাদেশের যারা নাগরিক সবার বিষয়। তবে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, সেই হিসাবে মুসলিমদের আমরা আমাদের নিয়ম কানুনগুলো ভালোভাবে মানতে হবে। আমাদের কথাবার্তায়, আচার আচরণে, দৈনন্দিন চলাফেরায় আমাদের সেই ইসলামী আদর্শগুলো আমাদের পালন করতে হবে, এবং যার যার ধর্ম যারা পালন করবে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের তাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে, যাতে করে তারা নির্দ্বিধায় তাদের ধর্মকর্মগুলো পালন করতে পারে। এটাই হলো জাতীয় ঐক্যের বিষয়। ঠিক একইভাবে বাংলাদেশে 75 সালে যখন একদলীয় শাসন কায়েম হয়েছিল, ঠিক সেই সময় আবার সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক দল থেকে মুক্ত করে বাংলাদেশে সবার জন্য সব দলের জন্য সমান অধিকার এনে দিয়ে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের দিকে ধাবিত করেছে। আবারও এরশাদ সরকার যখন একদলীয় শাসন কায়েম করার মাধ্যমে, স্বৈরাচারী শাসনের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, ঠিক সেই সময়ে 91 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের মানুষের জন্য সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছিল এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফেরত এনেছিল। এই ধারাবাহিকতায় আজকে 55 বছর বা 50 বছর পার হয়ে আমরা 54 বছরে পার হচ্ছি। ঠিক এই সময়ে আবারও হাসিনা সরকার বিগত 15 বছর অধিকার হরণের মাধ্যমে বাংলাদেশের মানুষ, যুব সমাজ ভোট দিতে পারে নাই, তাদের অধিকার হরণ করেছে। ঠিক সেই সময়ে আমাদের দেশনেত্রীর সেই পরিবার জনাব তারেক রহমান বিদেশে বসে নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ তার প্রতিদান দেওয়ার জন্য 25শে মার্চ
বাংলাদেশের মানুষকে যখন উনি ভালোবাসতেন, বাংলাদেশের সকল স্তরের মানুষ তাকে আন্তরিকভাবে ভালোবাসে। সেই ভালোবাসার প্রমাণ করার জন্য 25শে ডিসেম্বর সেই 300 ফিটে লক্ষ লক্ষ মানুষের কোটিয়ে কাছাকাছি মানুষের সমাগম হয়েছে তাকে সম্মান এই সম্মান জানানোর মাধ্যমে প্রতীয়মান হয় বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী শক্তির সাথে আছে, বাংলাদেশের মানুষ গাড়ির শীষের সাথে আছে, বাংলাদেশের মানুষ কিসের সাথে আছে, কিসের সাথে আছে, এই সীতাকুণ্ড আকবর্ষী এলাকার মানুষ কিসের সাথে আছে, অর্থাৎ এই সামগ্রিক এলাকার মানুষ নয়, শুধু সারা বাংলাদেশের মানুষ আছে। এই সীতাকুণ্ডের মানুষ ওই সমাগমে অনেক বেশি অংশগ্রহণের মাধ্যমে তাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে তারাও প্রমাণ করেছে সীতাকুণ্ডের মানুষও সর্বস্তরের মানুষ ধানের শীষের পাশে আছে। যাই হোক, এই ধানের শীষকে আবারও আপনাদের দেশ সেবার সুযোগ করে দেওয়ার জন্য সেই সামনে হলো 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি কি সেই নির্বাচনে ধানের শীষ প্রতীককে আপনাদের সারা বাংলাদেশের মানুষ যেমন বিজয় করবে, সেইভাবে সীতাকুণ্ডের মানুষ বিজয় করার জন্য আজকে যে আপনাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ এখানে দেখছি সেটার মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমি আগাম অভিনন্দন জানাচ্ছি। বিশেষভাবে আজকে যেমন কাউকে আমি ফোন করে দাওয়াত দিতে পারি নাই, একটা কথা হলো যে আমার ফোনে একটা ফিঙ্গারপ্রিন্ট ছিল, এই কথাটা না বললেও নয়, যেটাতে সবার নাম্বার সেটা সকাল থেকে হ্যাং হয়ে গেছে, যার কারণে আমি আবার ওই মোবাইলের ডাক্তার কল করেছি, এখনো এসে পৌঁছায়নি, যার কারণে আমি অনেকটা কল করতে পারি না কালকে রাতে। না হলে অনেক সিনিয়র মুরব্বী যারা আছে ইচ্ছা ছিল তাদেরকে কল করব। তবে কল করতে গেলে আমার যে সমস্যাটা হলো ওইটা বন্ধ হওয়ার কারণে মহান রাব্বুল আলামিন যেটা করে ভালোর জন্য করে সেই কথাটা কেন বলি, আমি হয়তো 10 জনকে করতে পারতাম আর 20 জন আমার বড় সন্তুষ্ট হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই থেকে বিপদ থেকে হয়তো বাঁচিয়েছে। আপনারা আমাকে আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে কল করতে না পারার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। আপনারা ক্ষমা করেছেন তো? যাই হোক, এই ধানের শেষ প্রতীকটি প্রাথমিকভাবে আমি যখন করি নাই, বন্ধুগণ, আমি যখন কেন্দ্রে যোগাযোগ করি নাই, ধানের শেষ প্রতীকটি আমাদের ছোট ভাই কাজী সালাউদ্দিনকে দিয়েছে। এখানে কাজী সালাউদ্দিনের আলাদাভাবে কোন দোষ আছে বলে আমি মনে করি। সে গিয়েছিল, তাকে প্রতীকটা প্রাথমিকভাবে মৌখিকভাবে বলা হয়েছে, অর্থাৎ কাজ করার জন্য। এটা বিষয়টা হলো যে আমি সেই সময় দেশের বাইরে ছিলাম, বা আমিও জানতাম না যে হঠাৎ করে মনোনয়নগুলো ঘোষণা করবে, এবং আমি আমার ব্যক্তিগত ব্যবসা সবকিছু মিলে অনেক ঝামেলায় থাকার কারণে আসলে আমি ইচ্ছা করে কেন্দ্রের সাথে অতিরিক্ত যোগাযোগ রাখিনি। এটা আমার ব্যর্থতা, সেই জন্য সালাউদ্দিন বা ওদের কোনো দোষ আছে বলে আমি মনে করি না। এটা আপনারা ওদেরকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। সালাউদ্দিন ইতিমধ্যে যে কাজটা করেছে আমার পক্ষ হয়ে, সারা এই নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকের জন্য সব জায়গায় গিয়েছে। ও তো আর অন্য কোনো কাজের জন্য যায় নাই, ধানের শীষের জন্য গেছে। সুতরাং তার প্রতি আপনাদের ক্ষোভ রাখার দরকার। তবে আমাকে যখন গুলশান অফিসে দেখিয়েছে, আমি গুলশান অফিস থেকে কাজী সালাউদ্দিনকে মেসেজ দিয়েছি যে আমাকে দেখেছে, আমি গুলশান অফিসে আছি, ট্রেনিং এ আছি। একইভাবে আমি কাজী মহিউদ্দিনকেও জানিয়েছি যে আমি ট্রেনিং এ আছি, যে এইটা প্রার্থীদের যে ট্রেনিং চলছে সেই ট্রেনিং এ আছি। এখান থেকে বের হয়ে 5টার সময় বের হয়ে 5টা 5 বা 10 এরকম সময়ের ভিতর আমি কাজী সালাউদ্দিনকে সাথে কথা বলেছি, ফোনে কথা বলেছি 1 মিনিটের কাছাকাছি, 1 মিনিট পুরো না। ওকে বলছি, তুমি যদি ঢাকা আসো থাকো, আমার বাসায় আসো, আর যদি তুমি আজকে আসতে না পারো আমি তোমার জন্য আজকের দিনও থাকবো, আগামীকাল আসবো। সে বলে যে আমাকে আজকে আসবো না, আগামীকাল আসবো। তো আমি আগামীকালও পরের দিনও আসি নাই, তারপরের দিন প্রোগ্রাম দিয়েছি এখানে সীতাকুণ্ডে। 20 তারিখে আমাকে ডেকেছে, 21 তারিখ আমি ঢাকাতে অবস্থান করছি। সালাউদ্দিন আসবে বা কেউ হয়তো কথা বলবে, এখানে অনেক লোকের ভিতর কথা বলতে না পারে,
সেই জন্য তাকে আমি ডাকিয়েছি। 22 তারিখে যখন আমি এখানে আসবো, সেটার জন্য মহিউদ্দিনকেও বলেছি যে আমি 22 তারিখ আসবো। আমাদের সুজা ভাই সহ যারা আমাদের জয়নুল আবেদিন দোলাল সবাইকে আমি বলেছি, আমি সবাইকে বলতে সিনিয়র যে কয়জনকে আমি বলেছি যে আমি 22 তারিখে আসবো। রাজনীতির ধারাবাহিকতায় তারা সহজভাবে আসলে জিনিসটা সবার জন্য সহজ পায়, সহনীয় হয়ে যায়। এবং 24 তারিখ আমাকে দানের শীষ প্রতীকটি বরাদ্দ দেওয়া হয়। আমাকে সহযোগিতা করবে। স্লোগান কখনো দিলে 2বার বা ম্যাক্সিমাম 3বারের বেশি বলবো না। যদি তোমাদের হঠাৎ জোশ চলে আসে, একদম নিষিদ্ধ করলাম না, তবে তোমরা 2বার বা 3বারের বেশি বলবা না, ঠিক আছে? না হয় আমার কথার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। কথার ধারাবাহিকতা এগুলো সবাই জানা দরকার। সবাই সিনিয়র নেতৃবৃন্দকে আমি আলাদাভাবে বলতে পারবো না, সেই জন্য আমি কথাগুলো পরিষ্কারভাবে বলছি। 22 তারিখে যেটা আসার আমি এসেছি, 24 তারিখে আমাকে প্রতীক বরাদ্দ দিয়েছেন। আমি 1টার সময় প্রতীকটা নিয়ে আবারও সালাউদ্দিন মহিউদ্দিনকে ফোন করেছি, প্রথমে ওদেরকে ফোন করেছি। এবং মঞ্জুরুল আলম মঞ্জু, যেটা ঘাটে বাড়ি আছে, আমার সাথে ভিতরে ঢুকেছে। আমি মঞ্জুকে না দেখিয়ে এই প্রতীকটা আমি শার্টের ভিতরে করি, মঞ্জু আমাদের আরেক মঞ্জুকে দিয়ে গুলশান অফিস থেকে বাহির করি, যাতে কেউ ছবি তুলতে না পারে, যাতে কেউ কিছু করতে না পারে। অপেক্ষাটা কেন? সেই অপেক্ষাটা আমি কেন করেছি? সবার জন্য, একটা বিশেষ সময়ের জন্য। আমি 24 তারিখ বরাদ্দ পেয়েছি। 25 তারিখ সারা সীতাকুণ্ড থেকে মানুষ যাবে, হয়তো তাদের সাথে দেখা হবে। তাছাড়া এই প্রতীকটা আগে আমাদের ছোট ভাই কাজী সালাউদ্দিনকে বরাদ্দ হয়েছিল। আমি চেয়েছিলাম তার মাধ্যমে এই প্রতীকটা আমরা সবার সম্মুখে উন্মোচন করব। সেই জন্য আমি 25 তারিখ অনেকে গেছে, ছবি তুলতে দেখিয়েছি এই প্রতীক, তোমরা দেখো, তোমাদের প্রতীক তোমরা পেয়েছো। আমি এটা তোমাদেরকে ছবি তুলতে দিব না, ফেসবুকে দিতে দিব না। এই প্রতীকটা কাউকে অপমান করার জন্য নয়, এই প্রতীকটা বরাদ্দ করেছে আপনাদের হৃদয়ের জন্য, আপনাদের সবার প্রচেষ্টার কারণে। সেই জন্য এই প্রতীকটা আমি আপনাদের মাধ্যমেও জনগণের মাঝে ওপেন করতে চাই। আমার উদ্দেশ্য হলো আজকে হলো সেই মহেন্দ্রক্ষণ, সেই সময়টা এসেছে। আমি অপেক্ষা করেছি এবং আজকেও গতকালও কাজী মহিউদ্দিনকেও ফোন করেছি, সালাউদ্দিনকেও ফোন করেছি। মানে এটা হলো আমার প্রচেষ্টা যে আমাদের ছোট ভাইরা মান অভিমান, হয়তো একজনকে বরাদ্দ দিয়েছে, মন খারাপও হতে পারে, সে তো আমাদের পরীক্ষিত না, সে তো জাতীয়তাবাদী শক্তির পরীক্ষিত না। সেই হিসাবে আমি যথেষ্ট সময় নিয়ে আজকে যদি ওরা সালাউদ্দিন বা মহিউদ্দিন আসতো, তাহলে আমাদের খুব ভালো লাগতো, সবারই ভালো লাগতো। কারণ যারা সালাউদ্দিন মহিউদ্দিনকে ফলো করেছে বা সালাউদ্দিনকে ফলো করেছে, তারা আসলে সালাউদ্দিন মহিউদ্দিনের প্রতি না, তারা ধানের শীষ প্রতীকের প্রতি দেখানোর জন্য, সমর্থন দেখানোর জন্য গিয়েছে। এটা তো কোনো দোষের কিছু নাই, কেন্দ্র থেকে তো মৌখিকভাবে সালাউদ্দিনকে দিয়েছে। সেজন্য যারা গিয়েছে তাদের সবার প্রতি, যারা আমার জন্য আন্দোলন করেছো, আমার জন্য প্রদর্শন করেছো, আমার জন্য বিভিন্ন পর্যায়ে তোমরা করেছো, আমি তোমাদেরকে অনুরোধ করবো, বিনয়ের সাথে অনুরোধ করবো, তুমি তাদেরকে ভুল বোঝার কোনো কারণ নাই। তারা তাদের পয়েন্টে ছিল, তোমরা তোমাদের পয়েন্টে ছিল। কেন্দ্র বুঝতে পেরেছিলেন সীতাকুণ্ডের অধিকাংশ মানুষ ধানের শীষ প্রতীকটি বরাদ্দ দিতে চাই বাংলাদেশের সাধারণ অর্থাৎ সীতাকুণ্ডের আপাময় জনতাকে। এবং আপাময় জনতার
সেই চাওয়াকে ওনারা সার্ভে করেছেন বেশ কয়েক মাস। আর এই কয়েক মাস আমি আপনাদের থেকে, আমার মনটা যদিও কাজ ছিল, আপনাদের থেকে অনেকটা নির্বাসনে ছিলাম, অর্থাৎ আমি ঢাকাতে ছিলাম, অন্তরটা আপনাদের সাথে ছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে দেখা করি নাই। এটাও দলের প্রতি একটা সমর্থন। দল সিদ্ধান্ত যতক্ষণ পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আমি ধানের শীষের বিপক্ষে কথা বলতে পারবো। সেই জন্য সেই ধারাবাহিকতা আমার অপেক্ষার মেয়াদ শেষ হয়েছে এবং এই 20 তারিখ পর্যন্ত আমি আবারও বলি, আমি কিন্তু কেন্দ্রের অনেক নেতার সাথে যোগাযোগ করি নাই, শুধুমাত্র আমাদের চট্টগ্রামের নেতা জনাব আমির খসরু মাহমুদের সাথে যোগাযোগ করেছি। অন্য কোনো কেন্দ্রীয় নেতা সবাই আমাকে অনেকে স্নেহ করে, কিন্তু আমি চিটংয়ের কথা চিন্তা করে, আমাদের চিটংয়ে সবসময় যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন তার কথা চিন্তা করে, বা উনি আমাদেরকে যেভাবে স্নেহ করেন, উনি সিদ্ধান্ত নেবেন সেই পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। এবং পরিশেষে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে এই ধানের শীষ প্রতীকটি আপনাদের জন্য বরাদ্দ আমার মাধ্যমে। এই প্রতীকটা বরাদ্দ করেছে আপনাদের মতো শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ, যারা আপনাদের অন্তরে দীর্ঘদিন ধরে ধানের শীষকে লালন করে আসছেন, আপনাদের মতো যুবকেরা যারা জন্মের পর থেকে দেখেছেন বাংলাদেশের উন্নয়নের জন্য এই ধানের শীষ প্রতীকের লোকজন কাজ করেছেন। আপনাদের যারা ছাত্র সমাজ, তারা বিগত সময়ে বুঝতে পেরেছে মানুষের বুকের উপর কিভাবে ইট চাপা দিয়ে মানুষের দম বন্ধ করে রাখা হয়েছে। সেই একই প্রক্রিয়ার মাধ্যমে 5ই আগস্টের যে জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে এই তরুণ সমাজ বাংলাদেশের মানুষকে অধিকার ফিরিয়ে দিয়েছে। আমাদের মতো অনেক বয়স্ক যারা আছেন তারা রাজনীতি করবে না এরকম বলে অনেকে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু এই যুব সমাজ বাংলাদেশের মানুষকে সেই অধিকার ফেরত এনে দিয়েছে। ছাত্র সমাজ বাংলাদেশের মানুষকে সেই অধিকার ফেরত এনেছে। সেই জন্য আমি আবারও জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা জুলাই যোদ্ধা হিসাবে আহত হয়েছে, বিভিন্ন হাসপাতালে ছিল, অংশগ্রহণ করেছে, তাদের সকলের প্রতি সমবেদনা এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি। তবে একটা দুঃখের বিষয় বলি, ছোট বিষয়, মহিউদ্দিন সালাউদ্দিনকে আমি এখনো স্নেহ করি, এখনো আদর করি, কিন্তু এই সমাজের মাধ্যমে আবার পাবো না। মানে এই আজকে কালকে 25শে ডিসেম্বর আমি যেটা বলছিলাম, আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশে যেদিন এসেছে সেদিন মহিউদ্দিন সাহেবের একটা সাক্ষাৎকার, আমাদের ছোট ভাই কাজী মহিউদ্দিনের সাক্ষাৎকার আমাকে একটু ব্যতীত করেছে, অনেক ব্যতীত করে নাই। এটা হলো আবার আমাদের সীতাকুণ্ডের মানুষের প্রতি কোনো অসম্মান কথাটা না বলল হচ্ছে না। উনি সাক্ষাৎকারে বলেছেন, তাকে তো আমি ফোন করেছি, আমি জানিয়েছি, সাক্ষাৎকারে বলেছেন যে সীতাকুণ্ডের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী কাজী সালাউদ্দিন, ওরা 25 তারিখ আর বলার দরকার নেই, উনি বলতে পারতো এটা ওনাকে বরাদ্দ করা হয়েছে। এই বিষয়টা আসলে জাস্ট আপনাদের অবগতি, যে এটা দুঃখ না, আমি আবার ক্ষমাও করে দিয়েছি। আমি এটার জন্য জাস্ট এক্সপ্রেসটা করলাম, সাথে সাথে এটাও বলছি যে এটাও মহিউদ্দিনের মনে রাখার কোনো দরকার নেই। মহিউদ্দিনকে বা সালাউদ্দিনকে যদি আবারও বরাদ্দ দেওয়া হয় তাহলে সালাউদ্দিন নির্বাচন করবে, সেখানে তো কারো কিছু করার নেই, আমার তো করার কিছু নেই। সেই জন্য আমি কাজী মহিউদ্দিন বা যারা আছে, যারা সংশ্লিষ্ট যারা আছে, বা ওদেরকে যারা পরামর্শ দিচ্ছে, তাদের রাজনৈতিক ক্যারিয়ারের স্বার্থে আমি বিনীতভাবে অনুরোধ করব তারা যেন মূলধারার সাথে ফেরত আসে, আর বাকিটা হলো তাদের উপর। সম্মানিত উপস্থিতি,
বক্তব্যে আবার একটু ভিন্ন খাতে নিয়ে যাওয়ার দরকার নেই। মার্কাটা কি? মার্কাটা এদিকের মার্কা। আপনাদের অন্তরের মার্কাটা হলো ধানের শীষ। সবাই মিলে আমরা ধানের শীষের জন্য কাজ করব। এটার জন্য একটা বিশেষ ট্রেনিং। এবারে এই বিষয়টা হলো ক্যাম্পেইন। কারণ এটা আগেও বলেছি, এখনো বলেছি, আমি আজকেই ছাত্রদল যুবদল নেতৃত্বে যারা আছে তাদের সাথে আলাদা বসবো, এরকম বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে আলাদা বসবো। আমি চেষ্টা করব মহিলা দল বা আমাদের যারা স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা আছে তাদের সাথে আলাদাভাবে বসবো। আলাদাভাবে আমরা টিম করে দিব। প্রতিটি ঘরে ঘরে যেন আমাদের কাজ হয়, প্রতিটি ঘরে ঘরে আমাদের যেতে হবে। আর এই তরুণ সমাজটা হলো স্মার্টফোন কেন্দ্রিক, সেই জন্য আমাদের প্রচারণাটা কিছুটা স্মার্টফোন কেন্দ্রিক যেতে হবে বাস্তবতার কারণে। সেই জন্য কেন্দ্র থেকেও কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে। আমাদের বিভিন্ন পর্যায়ের লোকদেরকে যারা মিডিয়া ম্যানেজার থাকবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা ইউনিট থেকে অর্থাৎ ইউনিয়নগুলোতে প্রতিটি ইউনিয়নে আলাদাভাবে পেজ করতে হবে। পেজটা হলো যে মানে প্রচারণার জন্য একটা অনলাইন খোলা, এরকম একটা পেজ প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক করতে হবে। এই ইউনিয়ন ভিত্তিক করার পরও এগুলোর জন্য আমাদের এখানে গাইডলাইন দিব, আমরা ট্রেনিং করবো আমাদের প্রধানহাট অফিস সাথে সব কিছু মিলে একইভাবে থেকে শুরু করে প্রতিটি পর্যায়ের জন্য আমাদের ক্যাম্পিংগুলো হবে। বন্ধুরা, কথা বেশি শুনতে ইচ্ছা করবে না, এগুলো একটু তো গঠনতান্ত্রিক কথা, এগুলোতে মজা কম, স্লোগান কম, যার কারণে একটু কষ্ট লাগবে, কিন্তু শুনতে হবে, সবাইকে একসাথে পাবো। তো সেই জন্য প্রত্যেক ইউনিয়নেরও একজন মিডিয়া ম্যানেজার লাগবে, এগুলো ঠিক করে দিতে হবে। ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ বসে ইউনিয়নের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, যুব সমাজ যেটা অনলাইনে পারদর্শী, এদের তিনজনের একটা টিম করে দিতে হবে প্রত্যেকটা ইউনিয়নে। আকবর শাহ এখানে দুইটা ওয়ার্ড, আমাদের 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ড, আকবর শাহ বাহাত্তর আংশিক সহ এখানেও একইভাবে করে বলা যে নির্বাচন কমিটি বা কেন্দ্র কমিটি এগুলা আমার চেয়ে আপনার অনেক পারদর্শী। আপনার চেয়ারম্যান ইলেকশন করেন, আপনার গ্রামের ভোট করেন এবং প্রত্যেকটি পর্যায়ে আপনাদের অনেক অভিজ্ঞতা। এই বিষয়ে আমি আলাদাভাবে পরামর্শ দেওয়া দরকার, এগুলো আপনারা করে নেবেন বা আমরা কথা বলে আবার করে নেব। সব মিলে আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, আমি আর বক্তব্যের কলমের বাড়াবো না, আমি শেষের দিকে চলে আসছি। এখন সেই মহেন্দ্রক্ষণ আপনাদের মার্কা আপনাদের হাতে তুলে দিতে চাই। আমি আকবর শাহ প্রেসিডেন্ট সেক্রেটারি বা আমাদের আব্দুল সত্তার সেলিম, আমাদের পৌরসভার আছে জাকির ভাই, সোলো ভাই আছে, আকবর শাহ 9 নম্বর 10 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আলাদা নাম বলছি না। একইভাবে আমাদের পৌরসভার কমলকত সহ, জোহর সহ, মুরসালে সহেরা আছে, মাহিনও আছে। তোমরা সবাই মিলে জনগণের উদ্দেশ্যে এদিকে যাও, আমার বিশ্বাস যে জনগণের উদ্দেশ্যে মার্কেটার এদিকে যাও, আমি ওনাদের হাতে তুলে ছবি তুলতে দিয়েছি, ভিতরে কি আছে সেটা আমি ছবি তুলতে দিই না। আজকে ভিতরে কি আছে এটা দেখতে হবে। মহিলারা দেখেন
Bye.